প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানব। আর্থিক বিবরণী বিশ্লেষণে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। এই অধ্যায়ে মোটামুটি যদি আমরা 12 থেকে 13টা সূত্র করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা পরীক্ষায় সব কমন পাবো। আজকে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করে দেই। অধ্যায়ের নাম হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান কোন পত্র? দ্বিতীয় পত্র অধ্যায়। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, আমরা চলতি সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী দায় এগুলো সম্পর্কে একটু আগে জানবো। জানার পরে আমরা সূত্রতে যাব। তাহলে আমরা প্রথমে দেখি চলতি সম্পদ। চলতি সম্পদ, চলতি সম্পদগুলো কি কি এগুলো আমাদের আগে জানতে হবে। এক নম্বর দেখো, নগদ তহবিল। নগদ তহবিল বলতে নগদ যেটা ক্যাশ বা টাকা সেটা বলে কি নগদ তহবিল। নগদ তহবিল মানে নগদ যে টাকা আমাদের কাছে থাকে, নগদ টাকা। দুই নম্বর আমরা দেখি ব্যাংক জমা। কি জমা? ব্যাংক জমা। ব্যাংকে আমাদের যে টাকা জমা আছে এটাও আমাদের কি, এটা এক প্রকার নগদ সম্পদ, মানে যে কোনো সময় কি করা যায়, আমাদের নগদে রূপান্তর করা যায়। তিন নম্বর আমরা দেখি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, আমরা কারো কাছে ধারে পণ্য বিক্রয় করছি, তার থেকে আমরা কি পাবো, টাকা পাবো না। তাহলে আমাদের যেটা প্রাপ্য আছে এটাও আমাদের কি চলতি সম্পদ। প্রাপ্য হিসাব অথবা প্রাপ্য নোট। প্রাপ্য নোট। চার নম্বর দেখি আমরা, দেখতে পাচ্ছি অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় আমরা খরচ করে ফেলছি আগে, বাসা ভাড়া আমরা কি করছি আগে দিয়ে রাখছি 5-6 মাসের, তাহলে সেটা কি হবে, অগ্রিম ব্যয়। এটা পুরো চলতি সম্পদ। 5 নম্বরে দেখি আয়ের বকেয়া। আয়ের বকেয়া মানে আমরা সেবা দিয়েছি কিন্তু এখনো কি করছি, আমরা আয়ের টাকাটা নেই নাই। কি করিনি, আমরা নেই নাই, তাহলে সেই টাকাটা তো আমাদের প্রাপ্য। তাহলে আয়ের বকেয়াটা এক প্রকার কি চলতি সম্পদ। এরপর আমরা চলতি দায় দেখি। আরো অনেক চলতি সম্পদ আছে কিন্তু মোটামুটি এগুলাই আমাদের অঙ্কে আসে সাধারণত অনুপাত বিবরণী বিশ্লেষণে। এরপর আমরা দেখি চলতি দায় কোনগুলা। চলতি দায়, চলতি দায়। তাহলে চলতি দায় আমরা দেখতে পাচ্ছি এক নম্বর আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবটা কি, কারো কাছে আমরা কি করছি, কারো কাছে থেকে আমরা ক্রয় করছি, বাকিতে ক্রয় করছি, তাহলে সে আমার থেকে টাকা পাবে। তাহলে এই প্রদেয় হিসাবটা কি আমাদের, এই প্রদেয় হিসাবটা আমাদের চলতি দায়, এটা একটা। দুই নম্বর দেখা যায় ব্যাংক জমার অতিরিক্ত। ব্যাংকে যত টাকা জমা আছে রিক্ত, তার থেকে বেশি টাকা আমরা উত্তোলন করে নিয়ে আসতেছি ব্যাংক থেকে, তাহলে ব্যাংকে আমাকে দিবে, অবশ্যই এটা কি হয়ে যাবে, দায় হয়ে যাবে। খরচের বকেয়া। মাসের পর মাস আমি কোথাও কোনো দোকানে বা কোনো বাসায় থাকতেছি কিন্তু টাকা দিচ্ছি না, তাহলে আমার খরচটা কি থেকে যাচ্ছে, বকেয়া থেকে যাচ্ছে। সেটা এক প্রকার আমাদের কি দায়, চলতি দায়। 4 নম্বর দেখি আমরা আয়ের অগ্রিম। এখন আমার আয় হয়নি কিন্তু আমি আগে টাকা খেয়ে নিছি, আয়ের অগ্রিম। 5 নম্বর আয়ের অগ্রিম আয়কর সঞ্চিতি। সঞ্চিতি। 6 নম্বর ঘোষিত লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ। আমরা এখানে যেগুলো লিখলাম এগুলো সব কি, এগুলো সব চলতি দায়। তোমরা প্রয়োজনে কি করবা, তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবা যে আমাদের অঙ্ক করতে কি হবে, সুবিধা হবে। এছাড়াও আরো অনেক চলতি দায় আছে,
সেগুলো আমরা কি করবো, অঙ্ক করতে গিয়ে পাবো। আমরা এখানে জাস্ট একটু মোটামুটি ধারণা করলাম, মানে ধারণার জন্য আলোচনা করলাম চলতি দ্বারা এগুলো। এরপর আমরা লিখবো দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়, তাহলে দীর্ঘমেয়াদী দায় খুব কম আছে। তারপর আমরা দেখি পার্সেন্টেজ দেওয়া থাকবে সবসময় 10%, ঋণপত্র 10% কি ঋণপত্র, অথবা 15% বন্ড, এরকম যেগুলো পার্সেন্টেজ দেওয়া থাকবে দেখবে এগুলাই আমাদের কি, এগুলাই আমাদের দীর্ঘমেয়াদী দায়। এছাড়াও আমরা অঙ্কে আরো দীর্ঘমেয়াদী দায় পাবো, কিন্তু খুব কম আছে তুলনামূলক। এই 2-3টাই দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী দায় থাকে এই অধ্যায়। এরপর আমরা স্থায়ী সম্পদ নিয়ে একটু আলোচনা করি। তোমরা সবাই জানো যে স্থায়ী সম্পদ কোনগুলো, আমাদের চারি সাইডে যেগুলো ব্যবহারযোগ্য বা দেখা যায় সেগুলো আমাদের স্থায়ী সম্পদ, যে যার থেকে আমরা কি করি, দীর্ঘমেয়াদী একটা সুবিধা ভোগ করি। তাহলে স্থায়ী সম্পদ কি, আসবাবপত্র, 2 নম্বর যন্ত্রপাতি, 3 নম্বর দালান কোঠা, 4 নম্বর ইজারা সম্পত্তি। এরকম বহুত আছে স্থায়ী সম্পদ, ইজারা সম্পত্তি, ঠিক আছে। এরকম স্থায়ী সম্পদ অনেক আছে হিসাব ছাড়া। এখন আমরা অঙ্কের মূল সূত্রে যাব। আমরা কোথায় যাব, অঙ্কের মূল সূত্রে, মানে অঙ্ক যে সূত্রগুলো দ্বারা এই অধ্যায়ের অঙ্কটা হয়ে থাকবে। তাহলে আমরা ফার্স্টে দেখব 1 নম্বর সূত্র, চলতি অনুপাত। 1 নম্বর কি, চলতি অনুপাত। তাহলে দেখি আমরা চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র কি, সূত্র হলো চলতি সম্পদ ভাগ চলতি দায়। চলতি দায়, চলতি সম্পদ ভাগ চলতি দায়। ওই যে একটু আগে আমরা কি করলাম, চলতি সম্পদ গুলা দেখলাম না। তাহলে তোমরা কি করবে, যখন অঙ্ক করবা তখন তোমরা দেখবা অঙ্কে কোথায় কোথায় চলতি সম্পদ গুলো না আছে, সেগুলো তোমরা কি করবা, এক এক করে যোগ করবা। যেমন সাপোজ এইভাবে যোগ করবা যে আমরা এখন চলতি সম্পদ বের করতেছি। চলতি সম্পদ তোমার অঙ্কে ধরে নাও দেওয়া আছে নগদ তহবিল, দেওয়া আছে ব্যাংক জমা, দেওয়া আছে সমাপনী মজুত পণ্য, দেওয়া আছে অগ্রিম ব্যয়। এরকম অনেক চলতি সম্পদ দেওয়া, তাহলে তোমাকে কি করতে হবে, সেগুলা যোগ করতে হবে। আবার চলতি দায়ের ক্ষেত্রে আমরা কি করব, সেম ভাবে আমরা লিখবো চলতি দায়। এখন অঙ্কে আমরা খুঁজবো যে কোনগুলা চলতি দায়। তাহলে ফার্স্টে লিখবো আমরা প্রদয় হিসাব, তারপর দেখবো আমরা ব্যাংক জমা অতিরিক্ত, এরপর দেখবো আমরা আয়কর সঞ্চিতি। এরকম অনেক থাকতে পারে চলতি দায়। তাহলে আমরা কি করবো, এগুলা জাস্ট চলতি সম্পদ আর চলতি দায়ের যে অ্যামাউন্ট গুলো আছে আর নিচে নিচে লিখে আমরা যোগ করবো। দেখা যাচ্ছে সব চলতি সম্পদের আমরা যোগফল পেলাম 2 লাখ টাকা, সবগুলা মিলে। এগুলা সবগুলা যোগ করে অ্যামাউন্ট পাইলাম কত, 2 লাখ টাকা। আর দায় পাইলাম আমরা সবগুলা মিলে কত, সবগুলা যোগ করে পাইছি 1 লাখ টাকা। কত লাখ টাকা, 1 লাখ টাকা। তাহলে এখন আমার এই 2 লাখ 1 লাখ কি করতে হবে, এই যে চলতি সম্পদ আছে ওখানে চলতি সম্পদ আমাদের কত হলো, 2 লাখ, আর নিচে হলো কত, 1 লাখ। তাহলে আমরা এগুলো দেখতেছি ভাগ করে পাওয়া যাচ্ছে কত, 2। কত পাওয়া যাচ্ছে, 2। তাহলে আমরা উত্তর লেখার সময় কি করব, 2 এর উত্তরের সঙ্গে আমরা 1 দেব। কারণ 1টা কি জন্য আসলো, এটা একটা আদর্শ মানের জন্য আসলো। কার আদর্শ মান, এই চলতি অনুপাতের আদর্শ মান। তাহলে চলতি অনুপাতের আদর্শ মান আছে, চলতি অনুপাতের আদর্শ মান কিন্তু আদর্শ
মান 2:1। কত? 2:1। দেখা যায় একটা প্রতিষ্ঠানের যদি এই 2 এর থেকে বেশি হয়ে যায়, তার কি হয়, অনুপাতটা 2 এর থেকে বেশি হয়ে যায়, তাহলে প্রতিষ্ঠানটা কি সচ্ছল, প্রতিষ্ঠানটা কি হবে, সচ্ছল হবে। আর আমরা যদি 2ও পাই তাও সচ্ছল হবে। তাহলে যেটাই হোক, যে যাই উত্তর আসে, যদি উত্তর আসে এখানে 3 এর 2 এর জায়গায় যদি আসে 3, তাহলে কত লিখবো? 3:1। যদি এখানে আসে 4, তাহলে কি লিখবো? 4:1। তাহলে আমাদের চলতি অনুপাতে কি কি থাকে? চলতি সম্পদ থাকে আর চলতি দায় থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার পরের সূত্রে যাব। পরের সূত্র আমরা লিখব তড়িৎ অগ্নি পরীক্ষা তারল্য অ্যাসিড টেস্ট এই সবগুলোর শেষে কি থাকবে? অনুপাত থাকবে। মানে সবগুলোর নাম দিয়ে সূত্র কিন্তু একটাই, অ্যাসিড টেস্ট অনুপাত। এটা সূত্র হলো তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। তাহলে আমরা এখানে কি লিখবো? তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। তড়িৎ সম্পদ ভাগ কি? চলতি দায়। আমরা আগের সূত্রে কিন্তু চলতি দায় সম্পর্কে জানে আসছি। অলরেডি আমরা কি করছি? আগের সূত্রে চলতি দায় সম্পর্কে জানে আসছি। তাহলে ওই চলতি দায়টা এখানে বসাই দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা অপরিচিত কোনটার সঙ্গে? তড়িৎ সম্পদের সঙ্গে। কার সঙ্গে? তড়িৎ সম্পদের সঙ্গে। তাহলে আমরা তড়িৎ সম্পদ সম্পর্কে আলোচনা করি। তড়িৎ সম্পদ সমান সমান আমরা লিখবো কি? চলতি সম্পদটা। চলতি সম্পদ থেকে আমরা বাদ দিব। কি বাদ দিব আমরা? কারণ তড়িৎ সম্পদটা কি জিনিস? তাৎক্ষণিক যেটা নগদে রূপান্তর করা যায়। তাৎক্ষণিক কি করা যায়? নগদে রূপান্তর করা যায়। তোমার কাছে টাকা আছে 50,000 টাকা, কিন্তু এর থেকে মানুষ কিন্তু পায়, মানুষ টাকা পায়। তাহলে আমাদের, আচ্ছা, মানুষ টাকা পায় সেটা আমরা দেখবো না, আমরা দেখবো চলতি সম্পদটা আলোচনা করবো আর তড়িৎ সম্পদ। আচ্ছা, তড়িৎ সম্পদ কোন গুলো? এটা তাৎক্ষণিক নগদে রূপান্তর করা যাবে। তাৎক্ষণিক কি করা যাবে? নগদে রূপান্তর করা যাবে। আমার কাছে নগদ তহবিল আছে, ব্যাংক জমা আছে, মজুত পণ্য আছে, অগ্রিম খরচ আছে, এগুলো সবগুলো জানি আমরা কি? এগুলো সব জানি চলতি সম্পদ, কিন্তু সবগুলোই কিন্তু নগদে রূপান্তর করা যাবে না। আমার কাছে মজুত পণ্য পড়ে আছে, আমি কিন্তু এখন বিক্রি করতে পারবো না, কারণ সবাই সহজে নিবে না। বা আমার কাছে, আমি আরেকজনকে অগ্রিম টাকা দিয়ে রাখছি, তার কাছে গেলেও কিন্তু আমি পাবো না। তাহলে তড়িৎ সম্পদের ভিতরে কি কি আসে? ব্যাংক জমা, নগদ তহবিল, যেটা সহজে কি করা যাবে? নগদে রূপান্তর করা যাবে। তাহলে আমরা কি করবো? যেহেতু আমাদের চলতি সম্পদ নির্ণয় করা আছে, সেখান থেকে আমরা শুধু বাদ দিব মজুদ পণ্য। মজুদ পণ্য বিয়োগ অগ্রিম ব্যয়। তাহলে আমরা সহজে পেয়ে গেলাম যে তড়িৎ সম্পদ কোনটা। কারণ চলতি সম্পদ থেকে কি বাদ দিতে হবে? মজুত পণ্য, অগ্রিম ব্যয়। তাহলে যেটা তাৎক্ষণিক নগদে রূপান্তর করা যাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে আগের সূত্রের সঙ্গে কি শুধু মিল আছে? চলতি দায়টা মিল আছে। শুধু নতুন করে বের করতে হবে কি? এই তড়িৎ সম্পদটা বের করতে হবে। এই তড়িৎ সম্পদটা জাস্ট আমরা উপরে বসায় দেব, আর চলতি দায়টা নিচে বসায় দিয়ে আমরা ভাগ করে নিব। তাহলে আমাদের কি? আমাদের তড়িৎ অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, তারল্য অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত বের হয়ে যাবে। এটারও আদর্শ মান আছে। এই তড়িৎ অনুপাতের বা তড়িৎ অনুপাতের আদর্শ মান কত? 1:1। 1 কত? 1। তাহলে যা উত্তর বের হবে, এখানে যদি সাপোজ উত্তর বের হয় 3, তাহলে আমরা লিখবো 3:1। ঠিক আছে? তাহলে আমরা এর পরবর্তী সূত্রে যাই। আচ্ছা, আমরা পরের সূত্র দেখব। সূত্র নম্বর 3, কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন।
কার্যকরী মূলধন, এখানে অনুপাত বলা নাই, কার্যকরী মূলধন মানে যে মূলধনটা আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমার কাছে 50,000 টাকা আছে, কিন্তু মানুষ আমার থেকে 20,000 টাকা পায়, তাহলে কি আমি 50,000 টাকাটা কাজে লাগাতে পারবো? পারবো না। তাহলে আমার কি করতে হবে, আমার যে সম্পদটা আছে চলতি সম্পদ, তার থেকে কি করতে হবে, চলতি দায়টা বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে কার্যকরী মূলধন বলতে জানি, কার্যকরী মূলধন হতে পারে, চলতি মূলধন হতে পারে, সূত্র কিন্তু একটা, চলতি মূলধন। তাহলে আমরা কি করব, কার্যকরী মূলধন অথবা চলতি মূলধনের সূত্র কি, চলতি সম্পদ থেকে বিয়োগ চলতি দায়, চলতি দায়। তাহলে কিন্তু আমরা প্রথম যে সূত্রটা আলোচনা করছি ওখানে কিন্তু আমরা চলতি সম্পদ চলতি দায় কিন্তু পাইছি। তাহলে ওই জাস্ট চলতি সম্পদের অ্যামাউন্টটা আর চলতি দায়ের অ্যামাউন্টটা, চলতি সম্পদ থেকে চলতি দায়টা বাদ দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের এই কার্যকরী মূলধন হয়ে যাবে। তাহলে দেখো কত সহজ। এখন আমরা 4 নম্বর সূত্রে দেখব কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী অথবা চলতি একই জিনিস, মূলধন অনুপাত, মূলধন অনুপাত। যখনই অনুপাত বলবে তখন কি করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে। তাহলে আমরা উপরে লিখবো কার্যকরী মূলধন ভাগ মূলধন ভাগ চলতি দায়, চলতি দায়। তাহলে আমরা কি পাইলাম, কার্যকরী মূলধন বা চলতি মূলধনের সূত্র কি, কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন তো আমাদের উপরে আছে, তাহলে যখন অঙ্কে চাবে কার্যকরী মূলধন, তাহলে কোন সূত্র ব্যবহার করবো, এটা চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ। আর যদি বলে কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত করো, তখন কি করব, কার্যকরী মূলধনটা উপরে বসাবো আর চলতি দায়টা নিচে লিখবো আমরা। তাহলে আমাদের কি করতে হবে, এই কার্যকরী মূলধনটার জন্য আবার এই সূত্রের কাজটা করতে হবে। কোন কাজ, এই সূত্রের কাজ। অথবা আমরা এইভাবেও করতে পারি, এই সূত্রটা ব্যবহার করতে পারি এরকম ভাবে যে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, তাহলে কি বের হয়ে গেল, কার্যকরী মূলধন। আর নিচে লিখবো চলতি দায়। তাহলে দেখো আমরা খুব সহজে আমরা 4টা সূত্র কিন্তু শিখে গেলাম। একই তথ্য, সবগুলোর তথ্য কি একই তথ্য। আর এই 4টা সূত্র কিন্তু পরীক্ষায় আসেই, মাস্ট বি কিন্তু আসে। 4টা ভিতর দেখা যাচ্ছে 2টা আসে, 3টা আসে, এরকম কিন্তু আসে। আর প্রতিটা অঙ্কে দেখবে যে 1টা 2টা তোমরা কমন পাবেই এই 4টা সূত্র থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে, আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। অবশ্যই আমরা অনুপাত বিশ্লেষণের আরো 2-3টা ক্লাস দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।